নমস্কার শ্রোতা বন্ধুরা, ঝুমা ভট্টাচার্যের কলমে মারণতলার সেই শ্মশানটা। শ্রোতা বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন গল্প শুনছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন গল্পের আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো আর দেরি নয়, শুরু করছি ঝুমা ভট্টাচার্যের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প মারণতলার সেই শ্মশানটা। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি রূপ। মানুষ যে কেন এই ঠান্ডায় মরে কে জানে। শার্ট প্যান্ট তাড়াতাড়ি গলিয়ে নিতে নিতে পার্থ গজগজ করতে লাগলো। কোনো রকমে লেপের ভিতর পায়ের পাতা দুটো একটু গরম হয়েছিল। এখন চলো শ্মশান এই রাত্রে। পার্থ এই অঞ্চলে নতুনই বলা যায়, সবে বদলি হয়ে এই মহাদেবপুরে আসা। জায়গাটা আধা শহর আধা গ্রাম। ব্যাংকের চাকরি তার, সহকর্মী বিদ্যুৎ সেন তার পাশেই থাকে। দুজনের বন্ধুত্ব বেশ গাঢ়ই বলা যায়। একটু আগে বিদ্যুৎ এসে তাকে ডেকে গেছে। বিদ্যুতের নিস্তারিণী মাসি সজ্ঞানে পরলোক গমন করেছেন। নিঃসন্তান বিধবা, খুবই শান্ত স্বভাবের মহিলা। নিস্তারিণী মাসি বিদ্যুৎদের বাড়িতেই থাকতেন। বিদ্যুতের মা খুব কম বয়সেই মারা যান। এই নিস্তারিণী মাসি তখন বিদ্যুৎকে বুকে তুলে নেন, সেই সঙ্গে সংসারের সব দায়িত্ব। বিদ্যুতের বাড়ির সামনে পৌঁছে পার্থ দেখল সেখানে বেশ কিছু লোকের জটলা। কে কে শ্মশানে যাবে সেই নিয়ে জোর গলায় আলোচনা চলছে। তাকে দেখে একজন বলে উঠল, আরে এই তো পার্থবাবু এসে গেছে, তাহলে 6 জন হলো, বেরিয়ে পড়া যাক। ও হ্যাঁ নিবারণ, কোথায় গেলে? মাত্র 6 জন নিস্তারিণী মাসির মৃতদেহ নিয়ে যাত্রা করল কুলতলির শ্মশান অভিমুখে। বিদ্যুতের বাবা, কাকিমা আরো 2-1 গ্রিলের বারান্দায় দাঁড়িয়ে রইলেন। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল ধ্বনি দিয়ে যাত্রা শুরু হলো। কুলতলির শ্মশানটা বেশ দূর। বিদ্যুৎ বলল, এই পার্থ, তাড়াতাড়ি পা চালাতে হবে রে, আকাশের অবস্থা তো ভালো লাগছে না। নিস্তারিণী মাসি খুবই হালকা বলে খাটটা তেমন ভারী নয়, তাই সবাই খুব জোরে পা চালালো। যেতে যেতে পার্থ নিস্তারিণী মাসির কথা ভাবছিল। খুব ভালো রান্না করতেন ভদ্রমহিলা। এই তো কদিন আগে ক্ষীরের মালপোয়া বানিয়ে পার্থকে ডেকে খাওয়ালেন। প্রায়ই বিদ্যুতের হাত দিয়ে এটা সেটা রান্না করে পাঠাতেন। কখনো মোচা চপ, কখনো কড়াইশুঁটির কচুরি। মানুষের জীবন কত অনিত্য, তবুও মানুষে মানুষে কত হানাহানি। এইসব দার্শনিক চিন্তা করতে করতে খানিকটা পথ চলে এসেছে। হঠাৎ যেন মনে হলো উপর থেকে কি একটা খাটের উপর লাফিয়ে পড়ল। খাটটা খুব জোরে কেঁপে উঠল। সবাই চমকে খাটটাকে নিচে নামিয়ে দিল। বিদ্যুৎ টর্চ জেলে ভালো করে খাটটাকে দেখল। কোথাও কিচ্ছু নেই। এদিক ওদিকটা ভালো করে দেখা হলো। নির্জন রাস্তা, ডিসেম্বরের রাত। এমনিতেই এইসব রাস্তায় লোক চলাচল খুবই কম। সবাই একটু ভয় পেয়ে গেছে, যদিও মুখে কিছু বলছে না। শিবু বলে একটি ছেলে বলল, এই সময় নষ্ট করো না, ও সব মনের ভুল। 4 জনের একসাথে মনের ভুল হয় কিভাবে? এবার কাঁধ পাল্টানো হলো। শিবু এলো বিদ্যুতের জায়গায়। বিদ্যুৎ খই ছড়াতে লাগলো। বেশ খানিকটা যাবার পর শিবু চিৎকার করে উঠল, ও বিদ্যুৎ দা, দেখো না আমার কাঁধে কার পা লাগছে, দেখো তো মরার মানে মাসির বাঁধনটা আলগা হয়ে গেছে নাকি। আবার খাট নিচে রেখে টর্চ জ্বালিয়ে দেখা হলো।
সব ঠিক আছে। নিস্তারিণী মাসি নিশ্চিন্তে যেন ঘুমিয়ে আছে। সবারই মনটা খচখচ করতে লাগলো। কেমন যেন কু ডাকতে লাগলো পার্থর মন। বাতাসটাও ভারী হয়ে আসছে, ঝড়ের পূর্বাভাস। এবার সবাই চিন্তিত হয়ে পড়ল। শিবু আর বিদ্যুৎ ফিস ফিস করে কি যেন আলোচনা করছিল। হঠাৎ বিদ্যুৎ বলল, এই নিবারণদা, এই মারণতলা শ্মশানে গেলে হয় না? ওটা তো কাছেই। কুলতলির শ্মশানে যেতে অনেক দেরি হয়ে যাবে, তার উপর ঝড় আসছে। এর উপর যদি বৃষ্টি এসে যায় তাহলে তো হয়েই গেল। মারণতলার নামটা যেন কেমন। পার্থর বুকের ভেতরটা গুড়গুড় করে উঠল। নিবারণদা একটা ঢোক গিলে বলল, সেটা তো সেটা তো দোষ পাওয়া শ্মশান নেই। বিদ্যুৎ বলল, তা হোক, আমাদের বৃষ্টি নামার আগে কাজটা সেরে ফেলতে হবে। ওখানেই চলো। সবাই রাজি হয়ে গেল। আসলে সবাই যত শীঘ্র সম্ভব ফিরে আসতে চাইছিল। এই অন্ধকার রাস্তা, নিস্তব্ধ রাস্তা, কনকনে ঠান্ডা রাত, সবকিছু মিলিয়ে মনের মধ্যে একটা ভয় যেন প্রভাব বিস্তার করছে সবার। পার্থর মনে হলো কারা যেন ফিসফিস করে বলছে কানে কানে, আর যাস না, ফিরে যা, তোরা ফিরে যা। অনেক আলোচনার পর নিবারণদা মারণতলার শ্মশানে যেতে রাজি হয়ে গেল। আকাশের অবস্থা ক্রমে খারাপ হয়ে আসছে। তাড়াতাড়ি কাজটা মিটিয়ে ঘরে সবাই ফিরতে চাইছে। মারণতলার শ্মশানে পৌঁছে দেখল আর কোনো মৃতদেহ নেই, কোনো চিতাও জ্বলছে না। দূরে একটা ছোট্ট ঘর, ওখানেই ডোম থাকে। অনেক ডাকাডাকির পর সে বেরোলো, যেন মাটি ফুঁড়ে বেরোলো। পার্থর এমনটাই মনে হলো। নিবারণদা তার সঙ্গে কথা বলার জন্যে এগিয়ে গেল। পার্থ সেই সময় টর্চ জ্বালিয়ে এদিক সেদিক দেখতে লাগলো। দেখেই বোঝা যায় খুব পুরনো শ্মশান। বেশ কয়েকটি চিতা আছে, খুব বড় শ্মশান। পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, কেমন একটা গা ছমছমে পরিবেশ। গাটা কেমন শিরশির করে উঠল পার্থ। রাত্রির নিস্তব্ধতা ভেদ করে একটা রাত জাগা পাখি খ্যাক খ্যাক করে ডেকে উঠল। হঠাৎ পার্থর মনে হলো ওর আশেপাশে কারা যেন ফিস ফিস করে কথা বলছে। চমকে উঠে পার্থ পেছন ফিরে দেখে নিস্তারিণী মাসিকে ধরাধরি করে চিতায় শোয়ানো হয়েছে। নিঃসন্তান নিস্তারিণী মাসিকে বিদ্যুৎ মুখাগ্নি করল। তারপর দাউ দাউ করে চিতা জ্বলে উঠল। আগুনের লেলিহান শিখা যেন আকাশ স্পর্শ করল। দলে পিন্টু বলে একটি ছেলে ছিল। সে হঠাৎ চিৎকার করে উঠল, নিবারণদা! আর কিছু বলার মতো অবস্থায় সে ছিল না, বলার দরকারও নেই। সবাই দেখতে পাচ্ছে নিস্তারিণী মাসির চিতার পাশে দাঁড়িয়ে কারা সব ঝুঁকে দেখছে। তাদের কালো কালো চেহারা, চোখ মুখ কি ভয়াবহ। বিদ্যুৎ ফিস ফিস করে উঠল। পার্থ আর নিবারণদা বলে উঠল, দোষ পাওয়া শ্মশানের পেট জেগে উঠেছে, পালাও সব। ওরা সব প্রাণ ভয়ে দৌড় লাগালো, কিন্তু দৌড়ে যাবে কোথায়? বিস্মিত ও ভীত অবস্থায় তারা দেখল সবকটা চিতা একসাথে জ্বলে উঠেছে, আর চিতার ভেতর থেকে কিলবিল করে কারা সব বেরিয়ে আসছে। তাদের পোড়া কয়লার মতো চেহারা। কেউ কেউ হাত বাড়িয়ে দিয়েছে তাদের পা চেপে ধরার জন্যে। শিবু চিৎকার করে উঠল, নিবারণদা, এই বাঁচাও, আমার পা! পার্থ সভয়ে পেছনে ফিরে যা দেখল, তার রক্ত জল হয়ে গেল। একটা কালো কিলবিলে শরীর চিতা থেকে বেরিয়ে শিবুর পা ধরে টেনে নিয়ে যাচ্ছে জ্বলন্ত চিতার মধ্যে। শিবুকে বাঁচাতেই হবে যে করে হোক। নিবারণদা চিৎকার করে উঠল, এই এই, সবাই শিবুর হাত ধরো! দলের সবাই শিবুর হাত চেপে ধরল, যাতে প্রেতটা শিবুকে জ্বলন্ত চিতার মধ্যে নিয়ে না যেতে পারে।
নিবারণদা আর সনাতন বলে একজন কি একটা মন্ত্র পাঠ করতে লাগলো। হঠাৎ পার্থ সামনে তাকিয়ে দেখে সেই ডোম। সে একটা গেট দেখিয়ে বলল, আপনারা এখান দিয়ে বেরিয়ে যান, আর তাড়াতাড়ি যান। অনেক দিন আগে কিছু জীবিত মানুষকে এক জমিদার চিতায় জ্বালিয়ে দেয়। আমি ছিলাম জমিদারের লেঠেল। সে থেকে এই শ্মশান সাপগ্রস্ত। পার্থ হতবাক হয়ে শিবুর দিকে তাকিয়ে দেখে প্রেত শিবুকে ছেড়ে দিয়ে চিতায় ঢুকে গেছে। সবার ভয়ার্ত চোখের সামনে ডোমের দেহ অন্ধকারে মিলিয়ে গেল। শিবু অনেক কষ্টে উঠে দাঁড়ালো। তার পায়ের বেশ খানিকটা পুড়ে গেছে। শিবুকে নিয়ে সবাই সেই গেটের দিকে এগিয়ে গেল। বিদ্যুৎ আর পার্থ একবার পেছনে তাকিয়ে দেখল নিস্তারিণী মাসির চিতা নিভে এসেছে। এখানেই শেষ হলো ঝুমা ভট্টাচার্যের কলমে আজকের গল্প মারণতলার সেই শ্মশানটা। এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।